সন্ধে হয়ে আসছে। কালক আর জীবক হেঁটেই চলেছে। প্রথমে তারা বুঝতে পারেনি বৈপুল্য পর্বত এতটা দূর হবে। এখন পথ যেন শেষ হচ্ছে না। এদিকে রাজবাড়িতে খোঁজ শুরু হয়েছে কালকের। রাজবাড়ির চৌহদ্দি তন্ন তন্ন করে খুঁজেও যখন কোথাও কালককে পাওয়া গেল না, তখন খবর গেল অন্দরমহলে। ছোট রানী অর্থাৎ কালকের মা একচোট বকাঝকা করল দাসদাসীদের। খবর গেল রাজার কাছে যে কালককে কোথাও পাওয়া যাচ্ছে না। খবর শুনে বিম্বিসার চিন্তিত হয়ে পড়ে। রাজ্যে রাজার শত্রুর অভাব নেই। অপহরণ, গুপ্তহত্যা লেগেই থাকে। কে কি করে দেবে তার ঠিক নেই। বিম্বিসার তখন বাধ্য হয়ে দাস, দাসী, রক্ষী, শান্ত্রী, উগ্র যত যা আছে সবাইকে কঠোর নির্দেশ দেয়, যেভাবে হোক কালককে খুঁজে বের করো। সন্ধে নেমে গেছে। রাজগৃহ নগরের ঘরে ঘরে বাতি জ্বলে উঠেছে। রাস্তার দুপাশের বিপণীগুলোতেও দোকানিরা আলো জ্বালিয়ে নানান পসরা সাজিয়ে বসেছে। সারাদিনের কাজের শেষে কেউ কেউ আনন্দ ফুর্তি করতে বেরিয়েছে। নটীদের ভবন থেকে ভেসে আসছে গান আর নাচের আওয়াজ। কোথাও বসেছে কবিদের আসর। রাজার লোকজন মূল নগর, অলিগলি, আসর সব জায়গাতেই তন্ন তন্ন করে খুঁজছে কালককে। আর জনে জনে জিজ্ঞেস করছে তারা কি কেউ কালককে দেখেছে। ওদিকে কালক আর জীবক পৌঁছে গেছে বৈপুল্য পর্বতের পাদদেশে। চারিদিকে চোখ বোলাচ্ছে ওরা যে কোথাও কোনো লতাকে জলজল করতে দেখা যাচ্ছে কিনা। এদিকে নগরের পূর্ব দিকের এক সুগন্ধি মশলার দোকানি রাজার লোকেদেরকে খবর দিল, এক ছোট কুমারকে দেখলাম এক বালকের সঙ্গে বৈপুল্য পর্বতের দিকেই যাচ্ছে। খবর পেয়ে রক্ষী শান্ত্রীর দল ছুটল বৈপুল্য পর্বতের দিকে। ওদিকে অনেক খোঁজাখুঁজি করে জীবক আর কালক ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ওরা কিছুই খুঁজে পাচ্ছে না। তাহলে কি উলুঙ্কু ভুল দেখেছে? শেষে কালক হতাশ হয়ে বলল, চলো ফিরে যাই, এখানে বোধহয় কিছুই নেই। যত সব মূর্খ, কি দেখতে কি দেখেছে তার ঠিক নেই, আমরাও চলে এসেছি। ঠিক তখন জীবক দূরে এক ঝোপের দিকে আঙুল তুলে বলে, ওদিকে দেখ, কেমন আলো দেখতে পাচ্ছিস? জীবকের কথা শুনে কালক সেদিকে তাকায়। সত্যিই তো, অন্ধকারে জঙ্গলের মধ্যে অনেকটা জায়গা জুড়ে বেগুনি রঙের আলো জ্বলছে। বোঝা যাচ্ছে ওগুলো কোনো গাছের পাতা, কারণ সন্ধ্যের হাওয়ায় দুলছে আলোগুলো। তবে অনেকটাই দূরে ওই আলো। চল, পেয়েছি মনে হচ্ছে বলে কালক জীবকের হাত ধরে টানে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে অনেকগুলো মশাল ছুটে আসতে দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যে ওদের কাছে চলে আসে রক্ষীর দল। রক্ষীদের নেতা ওদের দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচে। হাঁপাতে হাঁপাতে বলে, কুমার কুমার শিগগির ফিরে চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। কালক রক্ষীর কথায় ভ্রুক্ষেপ করে না। ও রাজকুমার, কাউকে পাত্তা দেওয়া ওর স্বভাবে নেই। কালক বলে, আমাদের কাজ আছে, এখন আমাদেরকে ওই জঙ্গলে যেতে হবে। কালকের কথা শুনে রক্ষীর দল চিন্তায় পড়ে যায়। তাদের হয়েছে উভয় সংকট। একদিকে রাজার কড়া নির্দেশ, অন্যদিকে কুমার অসন্তুষ্ট হয়ে যদি কোনো খারাপ কথা রাজাকে বলে, তাতেও ওদের চাকরি যেতে পারে। দলের মধ্যে থেকে রাজবাড়ির একজন খাস দাস সাহস করে এসে বলে, কুমার, আর দেরি করা যাবে না, এখনই প্রাসাদে ফিরে চলুন। রাজমাতা আপনার জন্য চিন্তিত হয়ে পড়েছেন। কিন্তু কালকের বিশেষ হেলদোল নেই। তবুও রাজমাতা চিন্তা করছে শুনে ও খানিক বিচলিত হয়ে পড়ে। সে বলে, মা চিন্তা করছেন, চলো তাহলে, জায়গাটা তো দেখে গেলাম, আর একদিন আসা যাবে। এই কথা বলে কালক রক্ষী পরিবেষ্টিত হয়ে ফিরতে থাকে নগরের দিকে। জীবক খেয়াল করে
কেউ ওর জন্য চিন্তিত নয়। এমনকি ও যে কালকের সঙ্গে আছে সেটাই কারোর খেয়াল নেই। সবাই কালককে নিয়েই ব্যস্ত। অদ্ভুত, কালক নিজেও যেন আর জীবককে দেখতে পাচ্ছে না। একসঙ্গেই তো এসেছে এতটা পথ, আর যেই ফেরার কথা উঠেছে অমনি বন্ধুকে ভুলতে বসেছে। জীবকও রক্ষীদের মশালের আলোয় পথ দেখে নগরে ফিরছে, আর অপেক্ষা করছে কালক ওর দিকে ফিরে তাকায় কিনা, ওকে কিছু বলে কিনা। কিন্তু না, কালক যেন বেমালুম ভুলেই গেছে জীবকের কথা। একসময় ওরা রাজপ্রাসাদের সামনে চলে আসে। মূল ভবনে ঢুকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কালক জীবকের দিকে ফেরে। রাজভবনের কোনায় কোনায় লম্বা লম্বা দণ্ডের মাথায় আলো জ্বলছে। এগুলোকে বলে দণ্ডদীপিকা। সেই দণ্ডদীপিকার আলো এসে পড়েছে কালকের চিবুকে। কালকের মুখে বিদ্রুপের হাসি। ঠোঁট বেঁকিয়ে ও জীবককে বলে, তাড়াতাড়ি যাই বুঝলি, মা চিন্তা করছেন। তুই ধীরে সুস্থে যা, কে আর তোর জন্য চিন্তা করবে বল? তোর তো আর ঘরে মা নেই, তুই তো নির্মাত্রিক। কথাগুলো বলে কালক প্রাসাদে ঢুকে যায়। জীবকের মনটা তেতো হয়ে ওঠে। এত বিদ্রুপ টিপ্পনী ওর আর সহ্য হয় না। অভয় ভবনে ঢোকার মুখে জীবক শুনতে পায় অভয় বকাঝকা করছে শার্দুল আর উদুম্বরিকাকে। তোদেরকে আমি কতবার বলেছি ছেলেটাকে দেখে শুনে রাখবি, সে কথা তোদের কানে যায় না। এতখানি রাত হয়েছে, এখনো ছেলেটা ঘরে ফিরল না। অভয়ের কথা শেষ হওয়ার আগেই দরজার কাছে জীবককে দেখা যায়। শার্দুল ছুটে আসে, ওই তো জীবক ফিরেছে। উদুম্বরিকা দৌড়ে এসে মাথায় হাত বোলায়। এত রাত পর্যন্ত কোথায় ছিলি বাবা? জীবক কারোর কথার কোনো উত্তর দেয় না। ও ধীর পায়ে অভয়ের কাছে এসে দাঁড়ায়। জীবকের চোখ মুখ দেখে অভয় ঘাবড়ে যায়। সে বলে, কি হয়েছে জীবক? তোমাকে এমন দেখাচ্ছে কেন? জীবক অভয়ের প্রশ্নেরও কোনো উত্তর দেয় না। ও পাল্টা জিজ্ঞেস করে, পিতা, আপনি কি জানেন আমার মাকে? অভয় জীবকের মাথায় স্নেহের হাত রেখে বলে, না পুত্র, আমি সঠিক জানি না তোমার মাকে। আমি তো তোমাকে শালবনে কুড়িয়ে পেয়েছিলাম, তার হয়তো কয়েক ঘন্টা আগে তুমি জন্মেছিলে। জীবক বলে, পিতা, আমার মা নেই বলে কেউ কেউ আমাকে নির্মাত্রিক বলে উপহাস করে। আবার কেউ বলে আমি নাকি নটি পুত্র, নটি শালবতীর আমি অবৈধ সন্তান। আচ্ছা পিতা, সন্তান অবৈধ হয় কিভাবে? বালক জীবকের প্রশ্ন শুনে অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকে অভয়। তারপর বলে, কেউ অশুদ্ধ অবৈধ হয়ে জন্মায় না জীবক, ওসব বাজে কথা। জন্ম মানুষের যেখানে খুশি হতে পারে, কর্ম ভালো হতে হবে। কিন্তু লোকে তো এই কথা বোঝে না পিতা, তারা আমাকে বিদ্রুপ করে, টিপ্পনি কেটে কথা বলে, আমার ভালো লাগে না। অভয় জীবকের কাঁধে হাত রেখে বলে, শান্ত হও জীবক, এই পৃথিবী খুবই নিষ্ঠুর। এখানে সহজে কেউ কাউকে জায়গা ছাড়ে না। রাজবাড়িতেই দেখো না, কত ষড়যন্ত্র, গুপ্ত হত্যা, হঠকারিতায়। এতে ভেঙে পড়লে চলবে না, এটাই তো পৃথিবীর নিয়ম। জীবক বলে, তাহলে আমাকে এর থেকে মুক্তির উপায় বলে দিন পিতা। অভয় মৃদু হাসে, তারপর বলে, উপায় একটাই। জীবক অধীর আগ্রহে জিজ্ঞেস করে, কি? অভয় বলে, নিজের যোগ্যতার বলে দাঁড়ানো। কঠোর পরিশ্রম করে নিজেকে এমন অবস্থান তৈরি করো যাতে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হয়। আমাকে দেখো পুত্র, আমি তো রাজার ছেলে। হ্যাঁ, হতে পারি আমি একজন নটির সন্তান, কিন্তু আমার পিতা স্বয়ং মহারাজ বিম্বিসার। তাছাড়া আমি একজন রাজসভার আমাত্য। রাজা আমাকে নিজস্ব ভবন দিয়েছেন। আমার জীবন ধারণের সকল ব্যয় রাজকোষ থেকে আসে।
আমি তো চাইলেই ঘরে বসে আরামায় সেই দিন কাটাতে পারতাম, কিন্তু তা না করে আমি দিন রাত পরিশ্রম করে রথ বানাই। সমগ্র জম্বুদ্বীপের সব রাজা আমার তৈরি রথে চড়ে। তারা আমাকে বিশেষ সম্মান করে। এই সম্মান আমি নিজের যোগ্যতা আর কঠিন পরিশ্রম দিয়ে অর্জন করেছি পুত্র। আমার জন্ম পরিচয় এই সম্মান আমাকে এনে দেয়নি। তুমিও তেমনি তোমার যোগ্যতায় সোজা হয়ে দাঁড়াও। দেখবে, আজ যারা তোমাকে উপহাস করছে, একদিন তারাই তোমার স্তুতি গাইবে। অভয়ের কথায় জীবকের মন শান্ত হয়ে আসে। সে ধীরে ধীরে নিজের কক্ষে চলে যায়। তারপর গভীর চিন্তায় মগ্ন হয় জীবক। সে রাতে আর তার ঘুম আসে না।